ব্যক্তিগত উদ্যোগ বেশি গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ কারণে আমি এবং আমার যারা পক্ষ অবস্থান করছি, প্রথম পক্ষ হিসেবে প্রথমে আমি বিষয়টি সংজ্ঞায়িত করব, দ্বিতীয় পক্ষ বিভিন্ন তথ্যকে বিষয়টি বিশ্লেষণ করবেন এবং আমাদের দলনেতা সর্বশেষ বিভিন্ন তথ্য ও যুক্তিতে বিষয়টি প্রমাণ করবে। এই দিনে একদিন জবাবখালি ফেলে জনসচেতনতার অভাব ডেঙ্গু নিয়ন্ত্রণ ঝুঁকিপূর্ণ করে তুলছে। শুধু শুধু মন্ত্রীরা আন্তর্জাতিক ডেঙ্গু প্রকোপ রোধ করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন জনগণের সক্রিয়তা। মাননীয় প্রধানমন্ত্রী ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমার দেশে 10,000-এরও বেশি লোক যখন ডেঙ্গু আক্রান্ত, তখন বিশেষ করে একটার সাথে একটা মাননীয় প্রধানমন্ত্রী আপনার অনুমতি সকলকে ধন্যবাদ জানাই। এখন সরকারি উদ্যোগে যে উদ্যোগে বেশি গুরুত্বপূর্ণ ডেঙ্গু সরাসরি ঢাকায় চলে যাচ্ছি। দেশে বসবাস করা সকল নাগরিক অর্থাৎ সরকারি বেসরকারি সেনান্য সাধারণ জনগণ সকলকে আমরা তাদের সক্রিয় অংশগ্রহণ করতে পেরেছি। সরকারের নির্দেশিত মেনে ডেঙ্গু প্রকোপ রোধে কাজ করা এবং জনগণের নিজ নিজ অবস্থান থেকে এগুলোকে উদ্বুদ্ধ করা। মাননীয় প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধ করা বলতে বোঝাচ্ছি ডেঙ্গুর প্রকোপ কমিয়ে আনা এবং নিয়ন্ত্রণ করা। অন্যান্য পদক্ষেপের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত উদ্যোগে বেশি গুরুত্বপূর্ণ। কেন ব্যক্তিগত উদ্যোগকে ডেঙ্গু প্রতিরোধে বেশি গুরুত্বপূর্ণ বলছি? তার প্রধান কারণ আত্মসচেতনতায় ডেঙ্গু থেকে মুক্তির প্রধান উপায়। 2 এডিস মশার জীবন চক্রের ভিন্নতা। 3 এডিস মশার জন্মের সাথে জনগণের সরাসরি সম্পৃক্ততা। 4 সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় সিটি কর্পোরেশনের এক নজিরবিহীন কার্যক্রম। মাননীয় প্রধানমন্ত্রী এডিস মশার কোনো ড্রেনের নোংরা পানিতে বা আবর্জনা বংশ বিস্তার করে। তারা স্বচ্ছ পরিষ্কার পানিতে তীব্র লার্ভা তৈরি করে বংশ বিস্তার করে। এজন্য এটাকে ভদ্র মশা বলা হয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই ভদ্র মশাতে অবৈধভাবে নাগরিকের ঘরে যে ট্রেনে চলে থাকা পানিতে ফলে জমে থাকা পানিতে আগুনের প্রায় সাথে বংশ বিস্তার করছে। সেটা নিজের সরকার নাগরিকের ঘরে ঘরে এসে পরিষ্কার করে স্বাস্থ্য অধিদপ্তর জরিপ মৌসুমী 3-2021 প্রতিবেদনে বলছে আন্তর্জাতিক তাপমাত্রা মেঝেতে থাকা পানিতে 12.1% প্লাস্টিকের ড্রামে, 7.5% ফুলের টবে, 3.2% রঙের কৌটায়, 14.5% বহুতল ভবনে, 24% একক ভবনে, 8.2% নির্মাণাধীন ভবনে, 9.7% বস্তিতে, 3% খালি জমিতে এবং 3.1% পরিত্যক্ত টায়ার। জরিপ মতে এডিস মশার জন্মের সাথে সরাসরি ব্যক্তি বা জনসম্পৃক্ততা রয়েছে। ফলে 90% এডিস মশা ব্যক্তি উদ্যোগে প্রতিরোধ করা সম্ভব। তাই আমি আমার বিপক্ষ বন্ধুদেরকে বলি এটাকে কিভাবে করা সম্ভব? সরকারের উদ্যোগে বেশি কার্যকর আবার অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে বর্তমানে সাধারণত ছোট শিশুরা বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। আমার বিপক্ষ বন্ধুদের কাছে প্রশ্ন রাখতে পারে শিশুরা কোথায় যাচ্ছে? শিশুরা বাসার বাইরে বের হচ্ছে না, তবে শিশুরা কেন ডেঙ্গু প্রতিবেদনে জানিয়েছেন আমার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেঙ্গু এমন একটি সমস্যা যে সরকারের এখন নিয়ন্ত্রণ করা সম্ভব না, বরং ব্যক্তিগত উদ্যোগের বেশি দরকার। তাই আমি আমার বিপক্ষ তারা বন্ধুদের আহ্বান করছি আসলে এখন আসামের সকলে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় হবে। পরিশেষে বলতে চাই আমরা ডেঙ্গুমুক্ত বাংলাদেশ করতে হলে জনগণের সক্রিয়তা দরকার এবং দরকার। আজকের বিতর্কের বিষয় হচ্ছে ডেঙ্গু মোকাবেলায় সরকারি প্রাতিষ্ঠানিকের চেয়ে ব্যক্তি উদ্যোগী অধিক গুরুত্বপূর্ণ। আমি এর তীব্র বিরোধিতা জানাচ্ছি। আজকের বিষয় বুঝতে হলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে প্রাতিষ্ঠানিক উদ্যোগ কি, ব্যক্তি উদ্যোগ কি। প্রাতিষ্ঠানিক উদ্যোগ হচ্ছে সরকারি কার্যক্রম। সরকারি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট যে বিষয়বস্তুগুলো সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উদ্যোগ। আর ব্যক্তি উদ্যোগ হচ্ছে আমি আপনি, আমরা সাধারণ জনগণের নিজস্ব যে উদ্যোগ সেটা। প্রাতিষ্ঠানিক উদ্যোগ যা কিছু দিতে পারে একজন একা ব্যক্তি কখনো সেটা সম্ভব বাস্তবায়ন করতে পারে না। ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের ভূমিকা ব্যক্তি উদ্যোগের চেয়ে অধিক বাস্তবায়ন এবং কার্যকর। প্রথমে বলতে চাই ডেঙ্গু একটা জনস্বাস্থ্য সংকট যার সমষ্টিগত ব্যবস্থার প্রয়োজন। আর সমষ্টিগত ব্যবস্থার প্রয়োজন বলতে আমরা কি বুঝি? একক উদ্যোগে না, সমষ্টিগত ব্যবস্থা বলতে বোঝা যায় যে আমাদের বিভিন্ন সংস্থা কখনো একজন ব্যক্তিকে নিয়ে হয় না, সংস্থা হয় একের অধিক ব্যক্তিকে নিয়ে, যেখানে প্রাতিষ্ঠানিকের ভূমিকা অধিক কার্যকর।
প্রাতিষ্ঠানিক উদ্যোগ না থাকলে ব্যক্তি পর্যায়ে কার্যকর করা সম্ভব নয়। উদাহরণস্বরূপ বলা যায় আপনি আপনার বাড়ি পরিষ্কার রাখতে পারেন, কিন্তু আপনার আশেপাশের যে প্রকাণ্ড সব ডোবা বাড়ির যে সব মানে টব আপনি আপনার বাড়ি থেকে ফেলে দিলেন, কিন্তু আপনার বাড়ির পাশে যে ডোবা যে ড্রেনগুলো সেগুলোকে আপনি নিজের ইচ্ছায় পরিষ্কার করতে যাবেন? অবশ্যই এটা সরকারি প্রাতিষ্ঠানিক ছাড়াই সরকারি প্রতিষ্ঠান ছাড়া কখনোই একজন ব্যক্তি নিজ ইচ্ছায় ড্রেন পরিষ্কার করবে না। আমরা পরিচ্ছন্নতাশী, আমরা কখনো নিজেকে নোংরা করতে চাই না। বিভিন্ন বর্জ্য ব্যবস্থাপনা কার্যালয়ের মাধ্যমে আমরা আমাদের রাস্তার পাশে ড্রেন, নলকূপ এই সকল কিছু আমরা পরিষ্কার করি। এখানে একজন ব্যক্তি কি করে মাত্র একজন ব্যক্তি হয়ে কি করে রাস্তার পাশে পলিথিনগুলো সেখানে জমে থাকা পানিগুলো ড্রেনের নোংরাগুলো পরিষ্কার করতে পারে? আমরা আমাদের নদীমাতৃক দেশ বলে থাকি, সেই নদী আপনি কয়বার যে পরিষ্কার করি সেটা অবশ্য পরিষ্কার হয় বিভিন্ন মানে কার্যালয় সংস্থা গঠনের মাধ্যমে, বিভিন্ন বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে সেটা পরিষ্কার করা হয়। আর তদুপরি ডেঙ্গু মোকাবিলায় কীটনাশক ছিটানো হাসপাতালের ব্যবস্থা উন্নত করা আমাদের জরুরি। একটা হাসপাতালে বিজ্ঞ চিকিৎসক নিয়ন্ত্রণ, স্যালাইন সরবরাহ, তাদের যে খুঁটিনাটি বিষয়গুলো এগুলো আমরা মানে নিজেরা কখনোই যে তাদেরকে বলতে পারি না, কিন্তু এটা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে একজন ব্যক্তি কখনো ওইখানে যায় না, কিন্তু যখন সেটা মানে একটা সংস্থা গঠন করে, স্বেচ্ছাসেবী হোক বা সরকারি প্রতিষ্ঠান থেকে যেসব সংস্থা গঠন করে তারা বিভিন্ন কর্মশালায় গিয়ে তারপর হচ্ছে বিভিন্ন সভা সমাবেশে গিয়ে সেটা প্রচারণা করে। তো আমার প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন থাকবে যে আমরা কিভাবে মানে একা ব্যক্তি হয়ে এই যে রাস্তার পাশে ড্রেনগুলো, তারপর হচ্ছে বিভিন্ন ডোবা এগুলো কি করে আপনারা একা পরিষ্কার করতে পারেন? সরকারি প্রাতিষ্ঠানিক উদ্যোগ ছাড়া আপনারা কি করে একা সেইখানে যে সেই মানে ময়লাগুলো পরিষ্কার করবেন? ধন্যবাদ। বিপক্ষ দলের প্রথম বক্তা রূপা খাতুনকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এবার পক্ষ দলের দ্বিতীয় বক্তা তাবাসসুম আক্তারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করি। জনগণ বলতে যে আমরা সকলে মিলেই জনগণ, কিন্তু আমরা নিজেরা একাই তো এটার পক্ষে কোনো ঠিক নাই, সমর্থন করি নাই। মাননীয় মডারেটর, এখন তাদের কথা শুনে মনে হচ্ছে দেশ আমার, দোষ আমার, আর দায়িত্বটা শুধু আমার সরকারের। মাননীয় মডারেটর, আমি তাদের এতটার জন্য বলতে চাচ্ছি যে প্রতিষ্ঠান প্রতিরোধ নিক না কেন, জনগণ যদি নিজ দায়িত্বে এগিয়ে না আসে তাহলে প্রতিষ্ঠানের একার পক্ষে সেটা সমস্যা সমাধান করা কখনোই সম্ভব নয়। মাননীয় মডারেটর, এমন একটি সমস্যা যা একা প্রতিপক্ষের পক্ষে প্রতিরোধ করা সম্ভব নয়। মাননীয় মডারেটর, এখন আমাদের জানতে হবে প্রতিরোধে আমাদের করণীয় কিভাবে এটিকে আমরা রক্ষা পেতে পারি। মাননীয় মডারেটর, এই প্রতিরোধে আমাদের করণীয়গুলো হলো: 1, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জমা হয়, কোনো অবস্থাতে যেন পানি জমে না থাকে সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রয়োজনে লবণ ছিটিয়ে দেব, লবণ পানিতে এডিস মশা জমাতে পারে। তাহলে মাননীয় মডারেটর, আমার বিপক্ষের বন্ধুরা কিভাবে প্রচার থাকবে, এগুলো কি বোঝাতে চাচ্ছে? এগুলো কি আমার সরকার এসে পরিষ্কার করে দিয়ে যাবে? আমার সরকার নিয়ত এসে আমাদের বাসা বাড়িতে থাকা জমানো পানিগুলো খুলে দিয়ে যাবে? সকালে বিকালে এডিস মশা বেশি কামড়ায়। জুলাই থেকে অক্টোবর মাসে এডিস মশা অতিরিক্ত বৃদ্ধি পায়, তাই জুলাই থেকে অক্টোবর মাসে বাইরে বের হলে ফুল জামা কাপড় পরতে হবে, ফুল প্যান্ট পরতে হবে, পা ঢেকে জুতা পরতে হবে। দিনের রাতে মশার টানিয়ে প্রতিনিয়ত সরকারকে জনগণের বাড়িতে গিয়ে জামা কাপড় পরিয়ে দিয়ে যাবে, পা ঢেকে জুতা পরিয়ে দিয়ে যাবে, প্রতিদিন ঘুমানোর সময় মশার টানিয়ে দিয়ে যাবে। এটা দ্বারা আমাকে কখনো কি বোঝাতে চাই? মাননীয় মডারেটর, ছাদে বা বারান্দায় ফুলের বাগানে থাকলে সতর্ক থাকতে হবে, সেটার জন্য কোনোভাবেই পানি রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন পানি এডিস মশা জন্মায়, তাই সব পানি আমাদের রাখা উচিত। মাননীয় মডারেটর,
আজিজুর রহমান সেমিনারে বলেন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা থাকবে, তবে গৃহীত পদক্ষেপের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা বেশি সহজ। তাহলে মাননীয় মডারেটর ডাক্তার আজিজুর রহমানকে আমাদের ভূমিকা থেকে আবারও ডেমোক্রেসি ফোর্টিফাইড অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডাক্তার মোহাম্মদ শরীফুদ্দীন আহমদ বলেছেন, শিশু সরকারের গৃহীত পদক্ষেপের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা কখনোই সম্ভব নয়। এখান থেকে আমরা কি করতে পারতেছি, মাননীয় মডারেটর যখন সে বলেছে যে আমরা একা সঙ্গে এটা সে তো আমার কথা তার নিজেকেই বোঝাইছে, সে তো জানে আমরা সকলে মিলে করি, এটা কিন্তু সে বোঝাতে চাই। তো মাননীয় মডারেটর তাই আমরা সবকিছু ভুলে যে এই কথাই বলি যে ডেঙ্গু প্রতিরোধে সরকার শুধু সরকারের উদ্যোগ নয়, জনসাধারণের পারে ডেঙ্গু প্রতিরোধকে নিয়ন্ত্রণ রাখতে। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমাকে বক্তব্য দেওয়ার জন্য আমার পক্ষদলের বন্ধুগণ এইমাত্রই বলে গেলেন যে একবার পক্ষে কখনোই একটি উদ্যোগের প্রয়োজন রয়েছে, অর্থাৎ আমাদের পক্ষেই কথা বলে। মাননীয় মডারেটর ব্যক্তিগত যদি ডেঙ্গু মোকাবেলায় উদ্যোগ হতো তাহলে 7 কোটি টাকা ব্যয়ে ঢাকা সিটি কর্পোরেশন পরিচালিত হতো। আর তথ্য অনুসারে অর্থাৎ এত বিশাল সম্ভব কখনোই নয়। দেখি সরকারের তথ্য অনুযায়ী 2024 সালের 21 ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা 1,29,29 জন, অর্থাৎ সরকারের বাজেট বাড়লেও কমছে না আক্রান্ত রোগীর সংখ্যা। এর জন্য কারা দায়ী? অবশ্যই সরকার ও প্রশাসন, এখানে কি ব্যক্তি দায়ী? কখনোই নয়। এই দুর্নীতি ও অনিয়মে দায়ী এই ডেঙ্গু বৃদ্ধিতে। আজকে সংসদে উত্থাপিত প্রস্তাবে বলা হয়েছে প্রশাসনিক উদ্যোগে ব্যক্তি উদ্যোগই অধিক গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রচেষ্টা তাদের দুজনের কারোর যোগ্যতা চাকরি দিতে চাইছে, অর্থাৎ এটা কোনোভাবেই কাম্য নয়। এখানে স্পষ্ট যে প্রশাসনিক দায়ভার অধিক, অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 40% নির্মাণাধীন বাড়ির ভবনগুলোতে রয়েছে, অর্থাৎ এই নির্মাণাধীন ভবনগুলোতে অবশ্যই সিটি কর্পোরেশন বা প্রশাসনের লোকজন করে থাকবে। বিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন করতে হলে তাহলে কিভাবে ব্যক্তি উদ্যোগে এখানে ঢুকে না ব্যক্তিগত উদ্যোগে যদি প্রধান কারণ হয় তবে ব্যক্তিগত উদ্যোগে আপনি কি রাস্তার ড্রেন বা ভাগাগুলো পরিষ্কার করে থাকবেন? সেখানে কি খবর মেশিন কাজ করবেন? রাস্তার পাশে খবর মেশিনগুলো কি আপনার 20 টাকায় কিনবেন? কখনোই নয়। এর জন্য দরকার সরকারি বাজেট এবং বিশাল ব্যবস্থাপনা। এই ব্যবস্থা অবশ্যই সরকার। মাননীয় মডারেটর ওখানে যাবে এই যন্ত্রপাতিগুলো আপনি কোথায় পাবেন? আপনি ব্যক্তিগতভাবে তৈরি করবেন? কখনোই না। এগুলো তৈরি করার জন্য এবং আমদানি করার জন্য একটি সুনির্দিষ্ট প্রশাসন এবং সরকারি বাজেটের প্রয়োজন রয়েছে। এই অর্থের যোগান কে দেবে? আপনি দিবেন? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ বন্ধুদের কাছে। স্বাস্থ্য অধিদপ্তর আপনি যদি এই কর্মদিবসের অধিক সময় বাসার বাইরে থাকেন অবশ্যই বাসায় ঢোকার 30 মিনিট পূর্বে আপনার কক্ষে মশানাশক স্প্রে করুন, অর্থাৎ একটি স্প্রের দাম আমরা বাজার দরে যদি হিসাব করি 3 থেকে 350 টাকা হয়ে থাকে। যেখানে বাংলাদেশ সরকারের প্রায় 4.17 লক্ষ লোক দরিদ্র সীমার নিচে বাস করে, তারা দৈনিক সর্বোচ্চ 3 থেকে 400 টাকা ইনকাম করে। তার পক্ষে কিভাবে 350 টাকা দিয়ে মশানাশক স্প্রে করা সম্ভব হবে? প্রশ্ন রয়ে গেল ডেঙ্গু মোকাবেলায় ব্যক্তিগত উদ্যোগে যদি অধিক গুরুত্বপূর্ণ হতো তাহলে 100 কোটি টাকা ব্যয়ে এত সরকারি পরিকল্পনা বাস্তবায়িত হতো। বিপক্ষ দল বন্ধুগণ কিভাবে যে গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝতে পারলো না আমার বলে আসে না। ধন্যবাদ মাননীয় মডারেটর। বাংলাদেশ নয়, সারা বিশ্বে যে কোনো প্রতিষ্ঠানের কোনো সমস্যা সমাধানে সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়, ব্যক্তি সচেতনতার মাধ্যমেই সমাধান করা সম্ভব। মাননীয় মডারেটর ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা মুখ্য
পালন করতে পারে। আর প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ গৌণ হিসেবে বিবেচিত হয় মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ বন্ধু বারবার একই কোশ্চেন করে গেছে যে আমরা ড্রেন করে থাকছি, মাননীয় মডারেটর ড্রেনের ভাষায় বংশ বিস্তার করে না মাননীয় মডারেটর। আর যদি ড্রেনের কথা বলেই থাকে, ড্রেনে 5 থেকে 10% ডেঙ্গু সরকারি উদ্যোগে মাত্র 5 থেকে 10% ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। আর আমাদের যে 90 থেকে 95% গৃহপালিত মশার কারণ হচ্ছে, সেটি কে কর্পোরেশন করবে মাননীয় মডারেটর? আমার বিপক্ষ বন্ধু তারা যে 5 থেকে 10% এত মাথা ব্যথা যে তাদের মধ্যে 5 থেকে 10 জন মানুষ মারা যায় কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু 90 থেকে 95% ডেঙ্গু আক্রান্ত হোক তাদের যাতে কোনো সমস্যা হচ্ছে না মাননীয় মডারেটর। মাননীয় মাননীয় ডেঙ্গু হয় ডেঙ্গু এজিড মশার মাধ্যমে, যাকে বলা হয় গৃহপালিত মশা। আর এই গৃহপালিত মশা যে বাড়িতে ফ্রিজের পেছনে জমে থাকা পানিতে, ফুলদানির টবে জমে থাকা পানিতে ডিম পেড়ে লার্ভা তৈরি করে বংশ বিস্তার করছে। আর এটি কে পরিশ্রম করে মাননীয় সরকার নাকি ব্যক্তি নিজের সচেতনার মাধ্যমে? এই 90% যে মুখ্য বড় কারণটা সেটি ব্যক্তি নিজে সচেতনার মাধ্যমে পরিশ্রম করে মাননীয় মডারেটর। আপনারা শুধু 5 থেকে 10% প্রতিষ্ঠানের কথা বলছে। আমার বিপক্ষ বন্ধু কাছে প্রশ্ন রইল, 5 থেকে 10% জন্য ডেঙ্গু প্রতিরোধ প্রতিষ্ঠানের উদ্যোগ কিভাবে মুখ্য হয় মাননীয় মডারেটর? আজকে শুধু যে বাংলাদেশে যে ডেঙ্গু মাননীয় 2000 ছিল যখন বাংলাদেশ প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়েছিল, তখন তো প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানের উদ্যোগে সরকারি উদ্যোগে প্রত্যেকটা হসপিটালে বেড বৃদ্ধি করা হয়েছে, প্রতি রোগীদের চিকিৎসার জন্য ফি কমিয়ে দেওয়া হয়েছে, সর্বশেষ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাহলে তো এখন সেই ডেঙ্গুর হালকা শুনতে হবে না মাননীয় মডারেটর? বেঞ্চে কি পাইছে? বেঞ্চ কি পাইছে? বাড়ি মারলে হাতে তালে আমার বিপক্ষ বন্ধুর কাছে আমি উদ্দেশ্য করে বলতে চাই, কেন এই 5 থেকে 10% যদি এত মাননীয় মডারেটর ইউ তো ভিতরে কি সামনে থেকে বলতেছে আজকে প্রত্যেক জায়গা থেকে আমি আপনি এবং আমার বিপক্ষ দলের সবাই এখানে উপস্থিত প্রত্যেক জায়গা থেকে এগিয়ে আসছে করতে পারবে। আর ওর অবস্থা করে এটা আমি তো বলছি সরকার 5 থেকে 10% প্রতিষ্ঠান করছে, কিন্তু মুখ্যটা কারণ হচ্ছে এই ব্যক্তি নিজে। আর তারা বলে গেছে যে প্রশ্ন করে গেছে যে আমার ফগ মেশিন সবার কি সামর্থ্য আছে কিনা? আরে ফগ মেশিন যদি আমি সচেতন না হই, আমার সামর্থ্য আছে, আমি কিনলাম, কিন্তু আমি সচেতন, আমি মারলাম না, আমি রুমে স্প্রে করলাম না, তাহলে কি ডেঙ্গু প্রতিরোধ হবে মাননীয় মডারেটর? ব্যক্তি সচেতনতার মুখ্য কারণ মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, আমি আমাদের দলীয় অবস্থান সঠিক এটার পক্ষে দৃঢ় অবস্থান করছি। মাননীয় আমার বিপক্ষ বন্ধু বলে গেছে যে সংসদ, এটি সংসদ মাননীয় মডারেটর। আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধুরা প্রথমে যে বলে গেছে যে আজকে বিতর্কের যে বিষয়, তারা বলছে যে বিতর্কের বিষয় হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগের যে ব্যক্তিগত উদ্যোগ। কিন্তু আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে যে ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের যে ব্যক্তিগত উদ্যোগ অধিক গুরুত্বপূর্ণ। এখানে ডেঙ্গু মোকাবেলা আর প্রতিরোধ দুইটা কিন্তু ভিন্ন বিষয় মাননীয় মডারেটর। আপনি যখন মোকাবেলার কথা বলছেন তখন আপনার প্রতিকার এবং প্রতিরোধ দুইটা নিয়ে কথা বলতে হবে, আর আপনি যখন প্রতিরোধের কথা বলছেন তখন কিন্তু আপনার কোনো প্রতিকারের প্রশ্ন আসছে না। মাননীয় মডারেটর, আপনার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেছেন যে জনসচেতনতাই মুখ্য কারণ। এখন আপনার দেশের জনগণকে সচেতন করার দায়িত্ব কি আপনার না? আপনার সন্তানের অসুখ হলে কি পাশের বাসার কোনো লোক এসে আপনার সন্তানের জন্য ওষুধ কিনে দিয়ে যায়? এই জন্য জনসচেতনতা কখনোই মুখ্য কারণ হতে পারে না যতক্ষণ না পর্যন্ত প্রতিষ্ঠান জনগণকে সচেতন করতে পারে। মাননীয় মডারেটর, বিশেষজ্ঞদের মধ্যে ডেঙ্গু মোকাবেলায় বারবার ব্যর্থ হওয়ার প্রধান কারণ হচ্ছে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, অপরিকল্পিত নগরায়ণ। মাননীয় মডারেটর, এই সবগুলোর সাথে একটার সাথেও আপনি ব্যক্তিগত উদ্যোগ খুঁজে পাবেন না। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত। মাননীয় মডারেটর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ ডাক্তার কবিরুল বাশার স্যার বলছেন ডেঙ্গু মোকাবেলার জন্য আমাদের 3 ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। প্রথমত হলো ডেঙ্গু হটস্পট চিহ্নিত করা এবং তার 200 কিলোমিটারের ভিতরে ক্রাশ কার্যক্রম চালানো। তো ব্যক্তিগত পর্যায়ে আপনি কিভাবে ক্রাশ কার্যক্রম চালাবেন এবং ব্যক্তিগত পর্যায়ে আপনি কিভাবে হটস্পট নির্ণয় করবেন, আর এটা আমি জানি
দিবাস আপনি এগুলো করতে পারে কিনা তারাই বলবেন। মানে নভেম্বর 2024 সাল বেলার একটা প্রতিবেদন উঠে এসেছে ডেঙ্গু মোকাবেলার জন্য 23-24 অর্থবছরে বাজেট ছিল মশার পিছনে, শুধুমাত্র মশার পিছনে বাজেট ছিল 169 কোটি টাকা এবং 24-25 অর্থবছরে এসে সেই বাজেট হয় 155 কোটি টাকা। এই বাজেট কি ব্যক্তি পর্যায়ে বহন করা সম্ভব? এই পরিমাণ টাকা আপনি কিভাবে দিয়ে ডেঙ্গু মোকাবেলা করব এবং আপনি কিভাবে ডেঙ্গুর প্রতিরোধে আমরা আমাদের দ্বিতীয় বক্তব্য বলে গেছি যে ফগার মেশিনে রাস্তায় আমাদের ঘুরতে হবে। আমরা যদি ব্যক্তি উদ্যোগ নেবে কি করতে পারি, ব্যক্তি উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু মোকাবেলা করতে চাই। তো ফগার মেশিন নিয়ে রাস্তায় ঘোরার দায়িত্ব কি আমার? এটা কি প্রশাসনের না? আমাদের দেশে আমরা দেখছি আমাদের দেশে কোনো রকম কিংবা কোনো রকম ব্যবস্থাপনা নাই। আমাদের দেশে আমরা কোন নীতিতে চলি? আমরা নীতিতে চলি যে যখন মশা তখনই ধোয়া। অথবা সারা বছর আমাদের সর্বোপরি বলতে চাই যে আজকের এই বিতর্কের মঞ্চে যে বিষয়টি প্রাতিষ্ঠানিক উদ্যোগের যে ব্যক্তি উদ্যোগী অধিক গুরুত্বপূর্ণ, সেটা কখনোই সম্ভব নয়। কারণ ব্যক্তি পর্যায়ে আপনি যখন সচেতন করতে যাবেন তখন কিন্তু আপনার প্রতিষ্ঠানকে আগে আসতে হবে। ব্যক্তি কখনো নিজে সচেতন হবে না যতক্ষণ না পর্যন্ত প্রতিষ্ঠান তাকে বলবে সে কি উপায়ে সচেতন হতে পারে। তাই মাননীয় মডারেটর আজকের এই বিষয়ের আমি তীব্র বিরোধিতা জানাচ্ছি এবং মাননীয় মডারেটর, আমার বিপক্ষ বন্ধুরা বলছে যে প্রতিষ্ঠানের উদ্যোগটাই মুখ্য। মাননীয় মডারেটর, ডেঙ্গু কোনো ভ্যাকসিন নাই, তো ডেঙ্গু কোনো কার্যকরী কোনো ডেঙ্গু রোগের কোনো ওষুধ নাই, তাহলে কিভাবে প্রতিষ্ঠানের মাধ্যমে এটি সমাধান করা সম্ভব? ডেঙ্গু রোগ হলে সাধারণত জ্বরের ওষুধ এবং ঠান্ডার ওষুধ দিয়ে এটি রোগ নিয়ন্ত্রণ করা হয়। মাননীয় মডারেটর, আর ব্যক্তি সচেতনতা এই যে 90 থেকে 95% ডেঙ্গু গৃহপালিত মশার কারণে হচ্ছে। আর আমি নিজে যদি সচেতন থাকি, আমি ব্যক্তি যদি সচেতন থাকি, তাহলে তো আমার 90 থেকে 95% ডেঙ্গু অ্যাডিশনাল কারণে ছড়াচ্ছে না, তাহলে আমার ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে না। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ বন্ধু কিন্তু অর্থের কথা বলে গেছে। অর্থে আমি তো বলছি সরকারি উদ্যোগ আছে, প্রতিষ্ঠানের উদ্যোগ আছে, 5 থেকে 10% সরকার উদ্যোগ নিচ্ছে, প্রতিষ্ঠান উদ্যোগ নিচ্ছে, কিন্তু আর বাকি 90 থেকে 95% পাচ্ছে কিন্তু ব্যক্তি নিজের দায়িত্বে নিজের মাধ্যমে। তাহলে কিভাবে তারা সরকারকে প্রতিষ্ঠানকে মুখ্য বলছে? মাননীয় মডারেটর, দুঃখজনক বিষয় যে আমরা বিপক্ষ বন্ধুকে 3টে প্রশ্ন করেছিলাম, 3টে প্রশ্নের একটা প্রশ্নের উত্তর দিতে পারিনি। মাননীয় আমি নিজে বিপক্ষ বন্ধুকে প্রশ্ন করেছিলাম 5 থেকে 10% ডেঙ্গু প্রতিরোধের জন্য প্রতিষ্ঠানের উদ্যোগ কিভাবে মুখ্য হয়, তাহলে উত্তরটা এটা বিষয়ে একটা ক্লু দিয়ে দিতে পারি। মাননীয় মডারেটর, আমার দ্বিতীয় প্রশ্ন বলে গেছিল যে বাড়িতে গিয়ে জানালা বাড়ি পানি পরিষ্কার করবে কি সরকারি উদ্যোগ এসে প্রতিষ্ঠানের লোক এসে, কিন্তু সেটা তারা উত্তর দিতে পারি। মাননীয় মডারেটর, এমনকি আমার প্রথম বক্তব্য বলে গেছিল শিশুরা তো বাড়ির বাইরে যায় না, বাড়ির বাইরে তো চলাফেরা করে না, তারা তাদের কেন বাড়িতে থাকার কারণে ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে, সেটা উত্তর দিতে পারি। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ বন্ধুরা। মাননীয় মডারেটর, তাই আমি আমার এই অনুষ্ঠানে আমাদের প্রস্তাবটি গৃহীত হয় সেই জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বক্তারা বলে গেল যে 5 থেকে 10% মাত্র সরকারের পক্ষে আর বাকি সবটাই জনগণের উপর। তো তারা এই তথ্য কোথায় পেল? এই তথ্য কত বছরের আগে এবং তারা কোথা থেকে এই তথ্য সংগ্রহ করছে তার কিন্তু কোনো ইয়ে নেই, তার কিন্তু কোনো সোর্স তারা দিয়ে দিতে পারে। মাননীয় মডারেটর, তারপরে প্রশ্ন তাদের যে বাড়ি ঘরের পানি কারা পরিষ্কার করবে? বাড়ি ঘরের পানি নাই মাননীয় মডারেটর, আমি পরিষ্কার করলাম, কিন্তু আপনার ওয়াসার ফিল্টারে যে পানি জমতেছে, আপনার বিআরটিসির যে বাস ডিপোতে পরিত্যক্ত বাসে যে পানি জমতেছে, কিংবা থানায় পড়ে থাকা যে যানবাহনগুলোর ভিতরে পানি জমতেছে, এই দায়িত্ব কার? এই দায়িত্ব কি আমার জনগণের? নিশ্চয় না, এই দায়িত্ব কিন্তু প্রশাসনকে নিতে হবে। মাননীয় মডারেটর, এরপরে প্রশ্ন আছে যে শিশুরা কেন আক্রান্ত হয়? মাননীয় মডারেটর, মশা কি শিশু চিনে না বৃদ্ধ চিনে? ডেঙ্গু মশা এডিস মশা যেখানে যাকে পায় তাকেই কামড়ায়। তো শিশু কিভাবে আক্রান্ত হয় সেটা তারা কিভাবে প্রশ্ন করে, সেটা তাদের তারা কিন্তু এত সুন্দর বলছে যে তারা ছেলেগুলোর কথা বলে গেছে যে এই করতে হবে, এইভাবে জনগণের উপর সব দোষ চাপিয়ে গেছে, কিন্তু মাননীয় মডারেটর তারা কিন্তু একবার বলেনি যে ডেঙ্গু প্রতিরোধে আসলে কি করা যায় কিংবা ডেঙ্গু কিভাবে প্রতিকার করা যায়। মাননীয় মডারেটর, আপনি যদি দেখেন যে হসপিটালে ডেঙ্গু রোগী উপচে পড়া ভিড়, ডেঙ্গু রোগীকে ঠেলে সরানো যাচ্ছে না, সিঁড়ি নিচে পর্যন্ত ডেঙ্গু রোগী। তো এই ব্যবস্থাকে আমি আপনি নেবে, এই ব্যবস্থা কি জনগণ নেবে? এই ব্যবস্থা তো মাননীয় মডারেটর সরকারই থাকে।
ডেঙ্গু একটা ভাইরাসজনিত রোগ। অ্যাসপিরিন জাতীয় অ্যান্টিবায়োটিক ডেঙ্গুর উপরে কোনো কাজ করে না। এই যে এই তথ্যটা যখন জনগণ জানবে তখনই তো জনগণ সচেতন হবে। এই তথ্যটা জনগণকে জানানোর দায়িত্ব কি প্রতিষ্ঠানের নয়? এই তথ্যটা কি জনগণকে জানানোর জন্য সরকার কোনো পদক্ষেপ নিছে, কিংবা তারা কি কোনো পদক্ষেপের কথা বলে গেছে যে সরকার এই ধরনের কোনো তথ্য জনগণকে জানাইছে? তারা কিন্তু বলে দেয়নি সর্বোপরি যদি আমি শেষ কথা আসতে চাই, তারা বারবার বলতে চাইছে যে জনগণের দোষ, জনগণ যদি সচেতন হয় সবকিছু ঠিক হয়ে যাবে, জনগণ যদি সচেতন হয় কিছু ঠিক হবে না। কিন্তু তারা কিন্তু কখনোই বলেনি জনগণ কিভাবে সম্পৃক্ত, জনগণ কিভাবে সচেতন হবে। তাই মাননীয় মডারেটর, আজকের এই বিতর্কের মঞ্চে আজকে উত্থাপিত বিষয় ডেঙ্গু মোকাবিলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের যে ব্যক্তি উদ্যোগী অধিক গুরুত্বপূর্ণ, এটা কোনোভাবেই গৃহীত হতে পারে না। তাই আমি এর তীব্র বিরোধিতা জানিয়ে আমি আমার বক্তব্য বলার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি। তো দুর্জনাই তার মূল্যবান কিছু কথা বলবে, আমরা এই সুযোগে ফলাফলটা তৈরি করব এবং বিচারকের মধ্যে মোহাম্মদ আজিমউদ্দিন স্যারকে, সহকারী অধ্যাপক আপনারা মহিলা কলেজ, তো স্যারকে কিছু বিতর্কের বহুমুখী বিষয়ে কিছু কথা বলবেন উনি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের আমাদের বিশেষ অতিথিকে দুই একটি কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাই। পরিচালনা করেছেন। সরাসরি আমি আমার কথাতে চলে যাই, কারণ হচ্ছে ঠিকই সবই গেলেও ধান খানে, তো বিতার্কিকের কাজটাও হচ্ছে ঠিক সেরকম সে যেখানেই দাঁড়িয়ে গেল। তো মাঝখান থেকে যতটুকু যেটা শুনলাম সেটা হচ্ছে, দেখুন আপনাদেরকে আমি মানে ছোট একটি বিষয় বলি, যে ব্যক্তি নিয়ে সমাজ গঠিত, তাই না? ব্যক্তি নিয়ে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র নির্ধারণ করে এই রাষ্ট্রকে কে পরিচালনা করবে, তখন হচ্ছে সর্বোচ্চ ব্যবস্থা সরকার। আবার আরেকটা বিষয়, ব্যক্তি হয়ে যাচ্ছে হচ্ছে একটি দেশের বা একটি ভূখণ্ডের একেবারে এককের জায়গা, অর্থাৎ মৌলিক বিষয়, একেবারে ক্ষুদ্রাধিপত্য অংশ। সেটা যখন হচ্ছে কলেবর বৃদ্ধি পায় তখন একটি বড় অবয়ব দাঁড়ায়। তো আর এর বাইরে যদি প্রতিষ্ঠানের কথা বলি, তাহলে হচ্ছে যেগুলো সমাজের উদ্যোগ নিতে হবে, সেই সামাজিক উদ্যোগটা কিন্তু আমাকে প্রতিষ্ঠান থেকে নিতে হবে। ব্যক্তিগত পর্যায়ে আসলে সামাজিক উদ্যোগ নেওয়াটা সেক্ষেত্রেও একটি সংগঠন বা কোনো একটি ব্যানারের প্রয়োজন। আমি দুটো বিষয় কিন্তু বললাম, একটার গুরুত্ব হচ্ছে যে ব্যক্তি ছাড়া সমাজ সম্ভব না, আর একটা হচ্ছে প্রতিষ্ঠান ছাড়া সমাজের গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা সম্ভব না। দুটো বিষয়। এই জায়গাতে আমার এই পাশের দল যারা আছে তারা ব্যক্তির এই সংজ্ঞায়নটা বা এই গুরুত্বের জায়গাটা কিন্তু আমরা নিয়ে আসতে পারতাম। এই নিশ্চিতকরণের জায়গাটা কিন্তু খুব বেশি। আমরা দেখছি যে ব্যক্তিগত পর্যায়ে যদি না হয় তাহলে কিভাবে হবে, কেমনে হবে। তো আমরা বিতার্কিকেরা যে প্রশ্ন করি না, যে তাদের কথা থেকে আমি উত্তর পেলাম না, বা আসলে এটা কিভাবে সম্ভব, এটা ছাড়া তো সম্ভব না, কিন্তু এটা ছাড়া কিভাবে সম্ভব না, বিতর্কের প্রশ্ন বা বক্তব্যের জায়গাটা কিন্তু ওই জায়গা কিভাবে সম্ভব না। আরেকটা জিনিস, আমি যখন বিতর্ক করব তখন আমাকে আগে থেকে জেনে নিতে হবে আমার টাইম ফরম্যাট সম্পর্কে, আমাকে জেনে নিতে হবে যে বিতর্কের কোন আঙ্গিকটাকে আমি প্রতিযোগিতার জন্য নির্ধারণ করেছি। এটা হচ্ছে যে এ পাশে চমৎকার সংসদীয় বিতর্ক করেছেন, এবং আমারও একটু ইচ্ছা করছিল, কারণ সংসদীয় বিতর্কের প্রতি সবার একটু আকর্ষণটা থাকে, কারণ একটু ওয়াইডলি কথা বলা যায়। সনাতনী বিতর্কে অনেক নিয়ম কানুন থাকে, যার কারণে সনাতনী বিতর্কে অত বেশি ডিপ কথা বলা যায় না। তো তারা ডিপ করেছেন, কিন্তু ফর্মেশনটা বুঝতে হবে। আমি সনাতনী করছি, আমি যদি এশিয়ান পার্লামেন্টারি করি তাহলে তার ফরম্যাট আলাদা, আমি যদি ব্রিটিশ পার্লামেন্টারি করি তাহলে তার ফরম্যাট আলাদা, টি ফরম্যাট করলে তার ফরম্যাট আলাদা, বারোয়ারি করলে তার ফরম্যাট আলাদা। তো অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আমাদের। তো আমরা আসলে সেই ফরমেশনের জায়গাটা বা সেই সৌন্দর্যটা, আমি করছি সনাতনী সংসদীয় ফ্লেভারটাকে যদি আমি ঢুকিয়ে ফেলি তাহলে সেটা হচ্ছে আসলে বিতর্কের দূষণ ঘটায়। যেমন বাংলার মধ্যে যদি বলা হয়, ইংরেজির মধ্যে বাংলা বলা ভাষার দূষণ, বিতর্কের ফরমেশন চেঞ্জ করাটাও একটা দূষণের পর্যায়ে পড়ে। আরেকটা বিষয়, আমার এপাশে দলনেতার বক্তব্যগুলো মানে চুক্তিগুলো ভালো লেগেছে। এই বিতর্কটি যদি আমার সংসদীয় ফরম্যাটে হতো তাহলে আসলে একটু হাত খুলে নম্বর দেওয়ার সুযোগ ছিল বিচারকদের, কিন্তু তাকে আমি যেটা বলবো যেটা সম্ভাবনা, আমরা কিন্তু এটা একটা ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম হচ্ছে, যে এই জায়গাতে এটা থেমে যাচ্ছে না, এটা একটা টুর্নামেন্ট যাচ্ছে, এটা শুরু হলো। আমাদের নিয়মিত কলেজকে নিয়ে, স্কুলকে নিয়ে আমরা কার্যক্রমগুলো করবো। তো এই জায়গাতে আমার প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপ করতে হবে। আমি অনেক ভালো যুক্তি প্রদান করছি,
যুক্তিগুলো একেবারেই মানে যদি আমি এই দলের যুক্তির কাছে নিয়ে আসি, তাহলে দুটো প্যারালাল অবস্থানে দাঁড় করালে এদেরটা হচ্ছে আমি 9 এ নিয়ে চলে যাব, এদেরটা নিয়ে চলে আসবো হচ্ছে 6 এ যুক্তি